ঈদের পর জার্নাল পর্যালোচনায় আপনাদের আবার স্বাগত জানাচ্ছি সৈয়দ ইশতিয়াক রেজা। আপনারা সবাই জানেন এই ঈদে চলচ্চিত্র প্রদর্শনী নিয়ে একটি ঘটনা ঘটেছে বাংলাদেশের একটি জেলায়, ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস। এই ছবিটি প্রদর্শনীর কথা ছিল স্থানীয় একটি স্কুল মাঠে, সেটি হতে দেয়নি স্থানীয় কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। এই নিয়ে আজকে আমাদের আলোচনা। সিনেমা থেমেছে কিন্তু প্রশ্ন থামেনি। ব্রাহ্মণবাড়িয়ার বনলতা এক্সপ্রেস চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধ হয়ে যাওয়ার ঘটনা শুধু একটি প্রদর্শনী বাতিল নয়, এটি বাংলাদেশের সাংস্কৃতিক স্বাধীনতা, আইনের শাসন এবং রাষ্ট্রের চরিত্র নিয়ে নতুন করে প্রশ্ন তোলার মতন ঘটনা। প্রশ্নটি সরল: একটি সাংবিধানিক রাষ্ট্রে কোনো চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ করার ক্ষমতাটা আসলে কার, রাষ্ট্রের নাকি ক্ষুদ্র একটি সংগঠিত চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর? ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে কওমি মাদ্রাসার কিছু শিক্ষার্থীর বিরোধিতার কারণে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে বনলতা এক্সপ্রেসের প্রদর্শনী স্থগিত করা হয়েছে। পরে জেলার কসবা উপজেলায়ও একই চলচ্চিত্রের প্রদর্শনী প্রশাসন এবং পুলিশের চাপে বন্ধ হয়ে গেছে। আয়োজকদের ভাষ্য অনুযায়ী প্রদর্শনী শুরুর মাত্র 15 মিনিট আগে বিপুল সংখ্যক পুলিশ সদস্য, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং থানার ওসি এসে জানান, জেলা শহরে চলচ্চিত্র প্রদর্শনী নিয়ে যে বিতর্ক চলছে তার কারণে প্রান্তিক জায়গায়ও চলচ্চিত্র প্রদর্শনীটি করা যাবে না, অর্থাৎ কসবায়ও করা যাবে না। ফলে সেটি বন্ধ করতে বাধ্য হয় আয়োজকরা। এই ঘটনার পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, কট্টর মৌলবাদী গোষ্ঠীগুলি যদি চলচ্চিত্র বিরোধী অবস্থান নেয় তাহলে সরকারও কি সেই অবস্থানের সঙ্গে একত্রতা প্রকাশ করেছে? যদি তাই হয়, তা না হয় তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে কেন একটা বৈধ সাংস্কৃতিক আয়োজন বন্ধ করে দেওয়া হলো? বাংলাদেশে শরিয়া আইন চালু হয়নি, দেশের সংবিধান বহাল আছে, রাষ্ট্র পরিচালিত হচ্ছে একটি লিখিত সাংবিধানিক কাঠামোর ভিত্তিতে। বর্তমানে দেশে জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার দায়িত্ব পালন করছে। এমন বাস্তবতায় দেশের একটি জেলায় একটি অংশ কি কার্যত শরিয়া আইনের যুক্তিতে পরিচালিত হবে? যদি কোনো গোষ্ঠী কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডকে নিজেদের ধর্মীয় ব্যাখ্যার ভিত্তিতে অগ্রহণযোগ্য মনে করে এবং রাষ্ট্র সেই অবস্থানের কাছে নতি স্বীকার করে, তাহলে সংবিধান কোথায় দাঁড়ায়? 2024 সালের কোটা আন্দোলন থেকে গণ অভ্যুত্থানের সময় আমরা দেখেছি ইসলামপন্থী দল, ধর্মনিরপেক্ষ রাজনৈতিক সামাজিক গোষ্ঠীগুলো একই দাবিতে রাজপথে ছিল, তারা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে। তখন বলা হয়েছিল দেশ হবে সবার, মত পথের ভিন্নতা সত্ত্বেও সবাই সমান অধিকার ভোগ করবে। কিন্তু শেখ হাসিনা সরকারের বিদায়ের পর সেই প্রতিশ্রুতি ক্ষয় হতে শুরু করেছে। বাংলাদেশ কি ধীরে ধীরে কেবল একটি বিশেষ মতাদর্শী গোষ্ঠীর জন্য নিরাপদ জায়গায় পরিণত হচ্ছে? এই প্রশ্নগুলো উঠছে। এটি অবশ্য কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। 2025 সালে ঈদের সময় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ এলাকায় জেলা পরিষদের কমিউনিটি সেন্টার কাম মাল্টিপারপাস হলে তাণ্ডব চলচ্চিত্রের প্রদর্শনী আয়োজন করা হয়েছিল। স্থানীয় সংস্কৃতি কর্মীরা বৈধভাবে হল ভাড়া নিয়ে প্রদর্শনীর ব্যবস্থা করেছিলেন, কিন্তু পার্কি ইউনিয়ন ওলামা পরিষদের ব্যানারে বিক্ষোভের পরে চলচ্চিত্রের প্রদর্শনীটি বন্ধের দাবি ওঠে। পরে নিরাপত্তাহীনতার অজুহাতে আয়োজকদের অনুষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য করে। তখন পরিস্থিতি ছিল ভিন্ন। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় ইসলামী রাজনৈতিক দলগুলোর প্রভাব নিয়ে নানা আলোচনা ছিল, কিন্তু এখন তো সেই পরিস্থিতি নেই। এখন একটি নির্বাচিত সরকার ক্ষমতায়, তাহলে একই ধরনের ঘটনা আবার কেন ঘটল? ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস প্রদর্শিত না হলেও দেশের অন্যান্য স্থানে ছবিটি প্রদর্শিত হয়েছে, বিভিন্ন প্ল্যাটফর্মে ছবিটি দেখা যাচ্ছে, দর্শক ইতিবাচক সাড়াও দিয়েছে। ফলে এর প্রযোজক হয়তো আর্থিকভাবে তেমন একটা ক্ষতিগ্রস্ত হননি, কিন্তু ক্ষতি যে হয়নি তা তো বলা যাবে না। ক্ষতি হয়েছে মুক্ত সংস্কৃতি চর্চার, ক্ষতি হয়েছে শিল্পীর স্বাধীনতার, ক্ষতি হয়েছে বাংলাদেশের ভাবমূর্তির। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে বর্তমান সরকারের, কারণ এই ঘটনা এমন এক সময় ঘটেছে যখন প্রধানমন্ত্রী নিজে কন্যাসহ ঢাকার একটি সিনেপ্লেক্সে ছবি দেখতে গিয়েছিলেন। সেই উপস্থিতি থেকে চলচ্চিত্র জগৎ এবং সাধারণ মানুষ ইতিবাচক বার্তা হিসেবে গ্রহণ করেছিল। মনে করা হয়েছিল সরকার সংস্কৃতির পাশে দাঁড়াতে চায়, কিন্তু কয়েক মাসের মধ্যেই একটি জেলায় চাপের মুখে একটি চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ হয়ে যাওয়া এবং পুলিশ এবং প্রশাসন তাদের সহযোগিতা করা আমাদেরকে ভিন্ন বার্তা দেয়।
একদিকে সরকার সংস্কৃতি বান্ধব হওয়ার বার্তা দিবে, অন্যদিকে মাঠ পর্যায়ে প্রশাসন কোনো গোষ্ঠীর কাছে নতি স্বীকার করবে, সংস্কৃতির প্রদর্শনী বন্ধ করে দিবে। এই দ্বৈততা দীর্ঘমেয়াদে টেকসই হতে পারে না। আরও বিস্ময়কর ব্যাপার হলো, যখন ব্রাহ্মণবাড়িয়ায় একটি চলচ্চিত্র প্রদর্শনী হতে পারছে না, তখনও চলচ্চিত্র নিয়ে আশাবাদী বক্তব্য দিচ্ছেন সরকারি দলের নেতারা। সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন চলচ্চিত্রের উন্নয়ন সবচেয়ে বেশি হয় এবং ভবিষ্যতেও তাদের সরকার চলচ্চিত্রের উন্নয়নে কাজ করবে। নিশ্চয়ই চলচ্চিত্রের উন্নয়ন নিয়ে রাজনৈতিক প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ, কিন্তু বাস্তবতা হলো একটি জেলার ক্ষুদ্র একটি গোষ্ঠীর চাপের মুখে যদি প্রশাসন চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ করতে বাধ্য হয় বা করে দেয়, তাহলে উন্নয়নের এরকম প্রতিশ্রুতি কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠবে। চলচ্চিত্রের উন্নয়ন কেবল অনুদান দেওয়া নয়, নতুন হল নির্মাণ বা প্রযোজনা বাড়ানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। শিল্প চর্চা যারা করেন তাদের নিরাপত্তাও কিন্তু একটা বড় বিষয় রাষ্ট্রের জন্য। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কারো চলচ্চিত্র পছন্দ নাও হতে পারে, কেউ তার বিরুদ্ধ মত প্রকাশ করতে পারেন, প্রতিবাদ করতে পারেন, বর্তমানের এমনকি বর্জনের আহ্বান জানাতে পারেন, কিন্তু সেটি তার নাগরিক অধিকার। কিন্তু সেই আপত্তির কারণে রাষ্ট্র যদি অন্য নাগরিকের সাংস্কৃতিক অধিকার কেড়ে নেয়, তাহলে সমস্যা তৈরি হয়। কারণ গণতন্ত্রের মূল ভিত্তি সংখ্যাগরিষ্ঠের মত নয়, বরং সকলের অধিকার রক্ষা। সরকার যদি সত্যি নাগরিকদের কাছে প্রমাণ করতে চায় যে তারা সংস্কৃতি বান্ধব, তাহলে শুধু বিবৃতি দিয়ে হবে না। কথায় কথায় যা মন চায় তাই বন্ধ করে দেওয়ার সংস্কৃতির বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক অবস্থান নিতে হবে। কোনো গোষ্ঠী চাপ সৃষ্টি করলেই যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী, নাটক, সঙ্গীতানুষ্ঠান, আবৃত্তি চর্চা বন্ধ, শিল্পচর্চা বন্ধ না হয়ে যায় তা নিশ্চিত করতে হবে। বনলতা এক্সপ্রেসের প্রদর্শনী পুনরায় চালু গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো ভবিষ্যতে যেন কোনো চলচ্চিত্র, কোনো নাটক, কোনো বইমেলা, কোনো সংস্কৃতির আয়োজন কোনো গোষ্ঠীর আপত্তির কারণে বন্ধ না হয়, সেই নিশ্চয়তা তৈরি করতে হবে। কারণ একটি চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধ হওয়া তো সাময়িক ঘটনা, কিন্তু সাংস্কৃতিক স্বাধীনতার পর বারবার আঘাত আসতে থাকলে তার ক্ষতি বহন করতে হয় পুরো সমাজকে। রাষ্ট্রের দায়িত্ব কোনো বিশেষ গোষ্ঠীর পছন্দ অপছন্দের বাস্তবায়ন করা নয়, রাষ্ট্রের দায়িত্ব সকল নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা। সেই পরীক্ষাতেই আজ সরকারকে উত্তীর্ণ হতে হবে। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।